আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং কংগ্রাচুলেশন করছি, যেহেতু আপনারা একটি জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রফেশনাল এক্সাম, আইটিপি পরীক্ষার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এখানে যারা আছেন সবাই ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন কর আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই আশা রাখছি। এবং সবাইকে আহ, অসংখ্য ধন্যবাদ যে আপনারা খুব কষ্ট করে পড়াশোনার মাধ্যমেই এই আইটিপি পরীক্ষার লিখিত পরীক্ষায় পাশ করেছেন। এটা সম্পূর্ণ ক্রেডিট, এটা আপনাদেরই। আপনাদের পরিশ্রমের মধ্য দিয়েই আপনারা এই কঠিন একটি পরীক্ষার যে প্রস্তুতিটা গ্রহণ করেছেন এবং এখানে উত্তীর্ণ হয়েছেন। এজন্য সকলকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আহ, আমাদের ইনশাআল্লাহ এখানে যারা পরীক্ষা দিয়েছেন আমি দেখলাম যে কয়েকজন ব্যতীত আর সবাই আমরা আলহামদুলিল্লাহ রিটেনে পাশ করেছি। এখানে যারা আছেন আপনি দেখবেন যে আমরা ওখানে একটি ভোটিং সিস্টেম করেছিলাম আপনাদের গ্রুপে, আর ম্যাক্সিমাম আমি খোঁজ খবর নিয়েছি। দেখলাম যে এখানে কয়েকজন শুধু মিস হয়েছে, আর বাকি সবাই পাশ করেছে। দেখা যাচ্ছে 95 বা 96%, বা এর থেকে বেশিও হবে আর কি, এর থেকে কম না। আমরা মাত্র কয়েকজন পেয়েছি, একদম হাতে গোনা কয়েকজন পেয়েছি যারা পাশ করতে পারেননি, আর সবাই আলহামদুলিল্লাহ পাশ করেছে। তো এই সকল ক্রেডিট আপনাদেরই, যে আপনারা আমাদের প্ল্যাটফর্মে ছিলেন, এই সালে একটি ভালো রেজাল্ট করেছেন। আহ, এই ধন্যবাদ, এই এই পাওয়ার যোগ্য আপনারা। যাই হোক, আমরা খুব বেশি কথা বলবো না, আমরা আজকের সেশনটি শুরু করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রিটেন পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনাদের জন্য একটি ফ্রি গাইডলাইন, ফ্রি ক্লাস একটি নেওয়া হবে। তা আজকে আমরা সেটা করছি, কারণ আপনাদের একটা গাইডলাইন হলে আপনারা হয়তো নিজেদের মতো করে নিজেরা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। যেহেতু পরীক্ষা অলরেডি হয়েছে, আমরা দেরি করছি না। আমরা আহ, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যা করেছেন এটার সম্পূর্ণ ক্রেডিট, সম্পূর্ণ পরিশ্রম এটা আপনাদেরই ছিল, আপনার চেষ্টাই আপনি পাশ করেছেন। এখানে আমরা হয়তো কিছু সহযোগিতা করেছি, অনেকের এটা প্রয়োজন প্রয়োজন হয়েছে বা ভালো করেছেন, অনেকের নাও লাগতে পারে, এটা আলাদা বিষয়। বাট আমি মনে করি যে এখানে সবকিছুই আপনাদের নিজেদের যে পরিশ্রম এটার ফসল। আপনারা যে চেষ্টা করেছেন এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সহায়তা দিয়েছেন, তার মাধ্যমে আপনারা এটা উত্তীর্ণ হতে পেরেছেন। আজকে আমরা আমাদের ভাইবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য কিছু আপনাদের টেকনিক, টিপস এবং কিছু পড়াশোনা দিয়ে দিব। আশা করা যায় এটা যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে ভাইভাতে আপনাদের একটি ভালো পজিটিভ রেজাল্ট আসবে। তো প্রথমত আমরা একটু বলে রাখি, আপনাদের ওইটা ভালো করে বোঝার প্রয়োজন। এখানে আইটিপি পরীক্ষায় কিন্তু আমাদের আহ 13,500-এর মতো কিন্তু পাশ করেছে, আপনি দেখেছেন পাশ রেটও আলহামদুলিল্লাহ ভালো। যদিও আমাদের এখান থেকে যদি আমরা পাশ রেট চিন্তা করি সেক্ষেত্রে তো আমাদেরটা অনেক বেশি, যেহেতু আমাদের এখান থেকে 95+ পার্সেন্টেজ অ্যাভারেজে কিন্তু আমাদের এখান থেকে পাশ করেছে। সেই হিসেবে আমাদের এখান থেকে বলতে পারেন যে পাশের হার বেশি। বাট অ্যাভারেজেও পাশের হার আলহামদুলিল্লাহ সেখানেও ভালোই পাশ করেছে। তাই এখন যেহেতু 2017 সালের পরে এই 2024 সালে পরীক্ষা হলো, এখন 2025 সালে আপনাদের যে সেশন আসছে এখানে হয়তো বা আপনারা 25 সালের মধ্যে আপনারা সবকিছু কমপ্লিট করে পর আইনজীবী হতে পারবেন। এখন আপনাদের সর্বশেষ একটি বাধা, যতগুলো আপনাদের বিষয়গুলো ছিল সব থেকে কঠিন বিষয়টা ছিল রিটেনে পাশ করা। আপনার যোগ্যতা আপনি প্রমাণ দিয়েছেন। এখন লাস্ট একটি স্টেজ আছে, যেটা হচ্ছে ভাইবা। আমাদেরকে বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। তাই ভাইবায় যদি আপনি ভালো করতে পারেন, ভালো একটি রেজাল্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনার সম্পূর্ণ সাকসেসটা আসবে। বাট ভাইবায় যদি কোনো কারণে আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা আসলে প্রপারলি কমপ্লিট করতে পারলেন না, আপনার প্রপার সাকসেস যেটাকে আমরা বলছি সেক্ষেত্রে আপনি সফল হতে পারলেন না। এখন এই ভাইবা পরীক্ষায়
আমরা যারা পাশ করেছি এখান থেকে হয়তোবা ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু ভাইভায় উত্তীর্ণ হবেন, পাশ করবেন। বাট এখানেও আমাদের মনে রাখতে হবে 2017 সালেও কিন্তু আমাদের ভাইভায় একটি ভালো অংশ তারা পাশ করতে পারে নাই। সো শুধু ভাইভায় পাশ করলেও হবে না, আমাদের এখানে রিটেনে পাশ করলে হবে না, ভাইভাও 50 মার্ক পরীক্ষা দিয়েই আপনাকে, এটা পরীক্ষাটা মৌখিক বাট এটা দিয়েই কিন্তু পাশ করতে হবে। আমি ভাইভাকে একদম কঠিনও মনে করছি না, আর একদম সহজও মনে করছি না। অনেকে মনে করে ভাইবা অনেক কঠিন, বিষয়টি এরকম না, ভাইবা পরীক্ষা অনেক কঠিন না। আবার আপনি যে ভাইবা কিছুই না এরকম মনে করার কোনো সুযোগও নয়। আপনাকে অবশ্যই একটি প্রপার ওয়েতে যেতে হবে, কারণ ভাইবাও ফেল করে। এখন ধরেন মাত্র 2,000 ফেল করলো বা 1,000 ফেল করলো, এই 10,000 13,000 থেকে 10,000 নিল বা 9,000 নিল, কম বেশি হতে পারে এরকম, কিন্তু কিছু সংখ্যক ফেল করবে। এবার আপনার নামটা যাতে কোনোভাবেই যারা ফেল করেছে তাদের তালিকায় না আসে, সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। যেহেতু সময় খুব বেশি আমরা পাবো না ভাইবার জন্য, কারণ এনবিআর খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে সেটেল করবে আমরা আশা করছি, এবং সেভাবে আমরা জানছি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রপারলি যেতে হবে। তা আজকে আমরা টোটালি একটি গাইডলাইন এখান থেকে, আজকে খুব বেশি সময় আমরা আলোচনা করব না, যেহেতু অলরেডি আগে আমি শুরু করে ফেলছি টাইমের। আমরা 9টা 45 বা 50-এর মধ্যে আমরা সেশনটা শেষ করব, বেশি রাত আমরা করব না। এটার মধ্যে আপনাদের টোটাল প্রপার একটি গাইডলাইন, আমরা আপনাদের যত প্রশ্ন যত যা আছে প্রপার একটি গাইডলাইন আমরা ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব। এই অনুযায়ী আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি মনে হয় যে না, আমরা আরো বেটার প্রস্তুতি গ্রহণ করতে চাই, সাথে আমরা ট্যাক্সের বিষয়গুলো একটু নলেজেবল হতে চাই, শিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমি একটি পূর্ণাঙ্গ কোর্স ডিজাইন করেছি এই ভাইবা এক্সামের উপরে, যেটা 6 ডেজ লং কোর্স হবে। আমরা ডিটেলসে দেখবো সেখানে খুঁটিনাটি বিষয়গুলো, যাতে আপনাদের কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যায় এবং ইনকাম ট্যাক্সের কিছু কাজও এর মাধ্যমে আপনার শেখা হয়ে যায়। সেই প্ল্যানিংটা আমরা একই সাথে আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, সেখানেও আপনি জয়েন করতে পারেন। আর আপনাদের যারা প্রিভিয়াস আমাদের যে কোর্স করেছিলেন, যে ব্যাচে ছিলেন, আপনার এই ক্লাস কিন্তু আজকে শেষ হয়ে যাবে। আমাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা সেটা কিন্তু আজকে ফর্মালি আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন দেখেন, আমাদের এই ভাইবার যে প্রস্তুতি, এখানে এই ভাইবা সিস্টেমটাকে আমরা জানি যে সেখানে একটা বোর্ড থাকে, একটি বোর্ড আপনাকে ভাইবা নেয়। এই ভাইবা নিয়ে আপনাদের মনে নানান প্রশ্ন আছে, যেমন কতগুলো প্রশ্ন আমাকেই করা হয়েছে বা বিভিন্ন ভাবে এই প্রশ্নগুলো আসছে। যেমন 1 নম্বর হচ্ছে ভাইবা, এটা কিভাবে হবে, এই ভাইবা পরীক্ষাটা কিভাবে হবে, এই প্রশ্ন কিন্তু অনেকের মনে এখন আসছে। এখানে ভাইবা একটা বোর্ড থাকবে, এখানে 2-3 সদস্য বিশিষ্ট থাকবে, 3 জন থাকে স্বাভাবিকতভাবে। সেই 3 সদস্য বিশিষ্ট একটা বোর্ডের সামনে, যেখানে ট্যাক্সের লোকজন থাকবে, বোর্ড মেম্বাররা থাকবেন, কমিশনাররা থাকবেন, সেখানে আপনাকে প্রেজেন্ট হতে হবে। এবং তারা সাধারণত একজনকে 2-3টা প্রশ্ন করে, কোনো সময় একজনকে একটাও প্রশ্ন করে, আবার অনেক সময় যে একজনকে একটু বেশি প্রশ্ন করতে পারে, 10 মিনিট প্রশ্ন করা রেকর্ড আছে। তাহলে এখনো কার ভাইবাটা কেমন ভাবে তারা নিবে, এটা ডিপেন্ড করছে ওই সময়ের সিচুয়েশন এবং তার সাথে যে কনভারসেশন, এটার উপরে অনেকটাই। এই জন্য আমাদের ভাইবার থেকে যে আমরা যারা আমাদের নতুন যে কোর্সটা ডিজাইন করেছি, সেখানে কিন্তু মক ভাইবা থাকবে আমাদের, একদম প্র্যাকটিক্যালি এরকম ভাইবার আমরা ফেস করব, যাতে করে অনেকের কনফিডেন্সটা বেড়ে যায় বা তাদের যে সিস্টেমটি একটু অভ্যস্ত হওয়া যায়। অনেকে ভাইবা দিয়েছেন কবে লাস্ট জানেন না, সেক্ষেত্রে তাদের জন্য এটা উপকারে আসবে। এরপরে যে কোন ধরনের প্রশ্ন করে, এখন ধরেন এই যে ভাইভাতে কোন ধরনের আপনাকে প্রশ্ন করবে, এখানে ভাইভাতে খুব জটিল বিষয় যাবে না, ডিপলি যাবে না। যদি কারো দেখে এরকম মনে সন্দেহজনক মনে হয়, 2-1জনকে এরকম ডিপলি প্রশ্ন করে, সাধারণত ভাইবার প্রশ্নগুলো হয় একদম ইজি এবং যে সাধারণ যে বিষয়গুলি আছে, কমন যে বিষয়গুলো জানার কথা, সেই বিষয়গুলোর উপরে। এই জন্য আমাদেরকে কমন যে বিষয়গুলো আছে, বিশেষ করে আমাদের যে সিলেবাসটা ছিল, সিলেবাসের টপিকের উপরেই প্রশ্ন আপনাকে করা হবে। 2-3টা প্রশ্ন আপনাকে টপিকের উপরেই করবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জেলা বা অন্য কোনো বিষয়ের, সাম্প্রতিক বিষয়ের উপরে বা এনবিআর সম্পর্কে বা ট্যাক্সেস বিষয় সম্পর্কে আপনাকে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করতে পারে। এবং এটা অবশ্যই এমন প্রশ্ন যেগুলো স্বাভাবিকত আপনার জানার কথা, জানা দরকার একজন ট্যাক্স লয়ার হিসাবে।
আপনাকে কাজ করতে হলে এই সকল বিষয় খেয়াল রাখা প্রয়োজন। যেমন নতুন যে অর্ডিন্যান্স হয়েছে, অর্থ অধ্যাদেশ, এটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে, এরকম কিছু স্বাভাবিক প্রশ্ন আপনাকে করা হতে পারে। তাহলে আমাদের এখানে মেইন প্রশ্ন হবে হচ্ছে আপনার যারা পরীক্ষা সিলেবাস সেই অনুযায়ী। এখানে আইনের পাশাপাশি আমাকে কমন বিষয়গুলো জানতে হবে। এখন একটা প্রশ্ন আসে, অনেক সময় তারা ইংলিশে প্রশ্ন করে। আপনি ইংরেজিতে আনসার দেওয়া বাধ্যতামূলক নয়। আপনি চাইলে আপনি বাংলায় সুন্দরভাবে আনসার করতে পারেন। এবং যারা বাংলা ভালো পারেন, অর্থাৎ ইংরেজিতে যাদের সমস্যা আছে, তারা বাংলাতেই প্রশ্নের আনসার দিবেন। এরপর আরো কিছু নানান থাকে যে পোশাক কেমন হবে আমাদের, কিভাবে পাশ করা যাবে, এটার কৌশলটা কি, আমাদের কি কি পড়বো, করণীয় কি। এই সকল বিষয় কিন্তু আজকে আমরা আপনাদেরকে একদম খোলাসা করে আলোচনা করে দিচ্ছি, যাতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রবলেম না হয়। দেখেন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা যে বিজ্ঞপ্তিটা, আপনাদের যে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিতে যেমন পরীক্ষায় মার্ক কত, মৌখিক পরীক্ষা এখানে কিন্তু দেওয়া ছিল, মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে 50 এবং সেখানে 25%, 25 পেতে হবে, অর্থাৎ 50% মার্ক আপনাকে পেতে হবে, 5 মার্ক। এটাও কিন্তু একটা পরীক্ষা, আগেরটা ছিল 100 মার্কের পরীক্ষা, এটা 50 মার্কের পরীক্ষা। বাট এটাও কিন্তু একটা পরীক্ষা, একদম ভাইবাকে আপনার খুব সহজভাবে নেওয়ার সুযোগ নাই। আর যে কথা বলছি, আবার এটাকে খুব জটিল বা কঠিন কোনো বিষয় ভাবারও সুযোগ নাই। ভাইবার জন্য আপনার যে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে, এটা হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা যেগুলো আপনি অ্যাপ্লিকেশনে লিখেছেন, সেগুলোর আপনার অবশ্যই মূল কপি এবং সত্যায়িত কপি। মূল কপি প্রদর্শনের জন্য থাকবে, আর সত্যায়িত কপি তারা রাখবে। এরপরে হচ্ছে বর্তমান পেশা সম্পর্কে একটি স্বঘোষণাপত্র। এই ঘোষণাপত্র একটা ফরম্যাট আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। একটা স্বঘোষণাপত্র আপনাকে দিতে হবে। এই বর্তমান পেশা সম্পর্কে আমাদের একটা স্বঘোষণাপত্র থাকবে। এরপর সাম্প্রতিক আহ, সময়ের ছবি, আপনার পাসপোর্ট সাইজ 2টা ছবি থাকবে। এরপর নাগরিকত্ব সনদপত্র আপনার যেখানে আছেন সেখান থেকে নিবেন। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এই যে কমন বিষয়গুলো, এইগুলো আপনার প্রি ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই আগে ভাগে কালেক্ট করতে হবে। যাদের এখনো সবগুলো প্রিপারেশন করা নেই, আপনি আজই এগুলোকে কালেক্ট করে যেগুলো লাগবে, এটা সব ঘোষণাপত্রে আমরা ফরম্যাট দিয়ে দেবো, কি বিষয় আপনাদের গ্রুপে দিয়ে দিব, সকল গ্রুপে আমি দিয়ে দেবো, যাতে করে আপনাদের এই বিষয়ে কোশ্চেন না থাকে। এটা একটা ফরম্যাট আছে আমাদের কাছে, এরকম দিয়ে দিব। এবং আপনি ভাইবা প্রস্তুতির জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটি কমন যে প্রশ্নটা আসে, অনেকের ক্ষেত্রে, অর্থাৎ সবার ক্ষেত্রে না, 2-1 জনের ক্ষেত্রে, সে যে গুলো রিটেনে লিখেছে, সে লিখিত পরীক্ষার প্রশ্ন দিয়ে প্রশ্ন করে। এখন লিখিত পরীক্ষার প্রশ্ন দিয়ে, যেমন আপনি কর আইনজীবী হিসাবে আপনি যে সেবা প্রদান করেন সে সম্পর্কে লিখুন, কমন প্রশ্ন ভাইভাতেও আসতে পারে। দেখেন, এবার লিখিত পরীক্ষার প্রশ্নটা যেভাবে হয়েছে, একদমই আপনার যে বিষয়গুলো নিজের মতো করে লেখার সুযোগ ছিল, এখন নিজের মতো করে বলারও আপনার সুযোগ আছে। এরকম কিছু প্রশ্ন, যেমন এডিআর নিয়ে এসেছিল, যে প্রশ্নগুলো আমাদের এসেছে, এই প্রশ্নগুলো ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ভাইবার জন্য আপনি এই প্রশ্নগুলো অবশ্যই একবার দেখে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রশ্ন পড়েনি আপনাদের, আমরা জাস্ট তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষা যে প্রশ্নটা ভাইবার জন্য। এখন প্রথমত আয়কর বিষয়ক প্রশ্নগুলোই ভাই করা হয়ে থাকে। কোন কোন ধরনের প্রশ্ন করা হবে, আপনি মনে রাখেন যে আমাদের প্রতি বছর যে অর্থ আইন হয়, এবছর যেহেতু সংসদ ছিল না, আমাদের অর্থ অধ্যাদেশ 2025 অর্ডিনেন্স এটা অলরেডি জারি হয়েছে, এবং 1 জুলাই থেকে এটা কার্যকর হবে। তো এই যে যে অর্থ অর্ডিনেন্সটা হলো, এখানে ব্যাপক পরিবর্তন হয়েছে এবার, এবং এই পরিবর্তনগুলো আপনাকে অবশ্যই আপডেট জানতে হবে। ঠিক আছে? যেমন কর দিবসের যে ডেফিনেশন ছিল, এটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, রিটার্ন দাখিলের শেষ তারিখ এসেছে, এখানে অনেকগুলো পরিবর্তন হয়েছে। স্যালারি আয়ের অব্যাহতির পরিবর্তন হয়েছে। এখন বেসরকারি স্যালারির ক্ষেত্রে 1/3 অথবা 5 লাখ টাকা অব্যাহতি পাবেন। বাড়ি ভাড়ার ক্ষেত্রে পরিবর্তন এসেছে, সেকশন 37-এ পরিবর্তন এসেছে, 39-এ পরিবর্তন এসেছে, সেকশন 55-এ পরিবর্তন এসেছে। তো এইরকম অসংখ্য পরিবর্তন এসেছে। পিএসআর এর ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তো এর যতগুলো পরিবর্তন এসেছে সবগুলো আপনার জানতে হবে। সেকশন 177 উইথ হোল্ডিং এ পরিবর্তন এসেছে।
অডিটের প্রক্রিয়া সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। সেকশন 182 এটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তো এরকম ভাবে আমাদের দেখবেন যে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। সেকশন 67 অন্যান্য উৎসের আয়কর সেখানে পরিবর্তন এসেছে। ট্যাক্সের রেটের পরিবর্তন হয়েছে। রেয়াতের যে 3% নেওয়ার যে বিধান সেকশন 78 সেখানে পরিবর্তন হয়েছে। যেগুলো আমরা শিখেছি সেখানে কিন্তু অনেক জায়গায় আপডেট হয়েছে। এখন যদি আপনি প্রিভিয়াস গুলো বলেন ভাই ভাই তাহলে কিন্তু হবে না। তার মানে আমাকে আপডেট যে অর্ডিনেন্সটা আছে এটা পড়তে হবে। এটার জন্য আমার অলরেডি একটা শিট রেডি করা আছে। আমরা ইনশাল্লাহ যারা ডিটেলস ক্লাস করবেন সেখানে আমরা টোটালি দেখাবো আর কি। সেক্ষেত্রে যারা আহ, আমাদের ফুল কোর্সটা করবেন নতুন করে তাদের জন্য কিন্তু আপনাদের যেহেতু আজকে একটা লাস্ট হয়ে যাচ্ছে, আপনাদের নিজেরা কি পড়বে আমি দেখাই দিচ্ছি। এটা আপনাদের জন্য আমি যতটুকু পারছি আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি। আর যারা কোর্সে ইনরোল হয়েছেন দেখছেন যে তাদেরকে আমরা টোটাল ডকুমেন্ট দিয়ে আর একটু ভালোভাবে বেটার প্রস্তুতি কিভাবে নেওয়া যায় সেভাবে আমরা হয়তো বা 6টি ক্লাস করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর যে এই যে বাজেট কেন হলো, অর্থ আইনের পরিবর্তনগুলো, এরপর আয়কর আইন সম্পর্কে যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্রশ্ন আসতে পারে। এখন বর্তমানে যে চেঞ্জেস গুলো আসছে, যে আইন অধ্যাদেশ বিধি এর মধ্যে যে পার্থক্যগুলো কি কি, ইনকাম হেডস এর ভিতর পার্থক্য, এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। রিটার্ন দাখিলের নিয়ম, সময়সীমা, এরকম সবগুলো ছোট প্রশ্ন, যে প্রশ্নের উত্তর হয়তো বা 3-4 লাইনে হয় বা 2 লাইনে হয়, এরকম প্রশ্নগুলো করে। সাধারণত জটিল বিষয়গুলোকে ভাইবার ক্ষেত্রে অ্যাভয়েড করা হয়, আমরা দেখেছি। এখানে একটু সহজ ধরনের প্রশ্ন হয়। তাহলে আমাদের সেইভাবে করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে ই রিটার্ন পদ্ধতিটা নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। অগ্রিম ট্যাক্স নিয়ে প্রশ্ন আসতে পারে। অগ্রিম ট্যাক্সেরও কিছু বিধানের চেঞ্জেস আসছে, সংশোধিত রিটার্নের পরিবর্তন আসবে, দান করা আইন, এডিআর বিধিমালা, এডিআর নিয়ে আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন ছিল। তাহলে এখানেও আমাদের এডিআর নিয়ে প্রশ্ন আসতে পারে। আয় বর্ষ, কয় বর্ষ এবং তফসিল, আমাদের শিডিউল এখানে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। যে করমুক্ত সীমা বিশেষ করে কৃষির ক্ষেত্রে আমাদের 5 লাখ করা হয়েছে। রিডিউস যে এসআরও গুলো ছিল সেগুলো বাতিল হয়েছে। চূড়ান্ত কর দেওয়ার যে এসআরও ছিল, এসআরও 9, 16, 24, এই এসআরও গুলো বাতিল করা হয়েছে। তাহলে মিনিমাম ট্যাক্সের বিধানটা পরিবর্তন হয়েছে। এইরকম যতগুলো চেঞ্জেস আসছে দেখবেন ম্যাক্সিমামই আমাদের চেঞ্জেস হয়ে গেছে, যেহেতু নতুন অর্ডিন্যান্স জারি হয়েছে। এগুলো আপনাদের একটু আপডেট থাকা প্রয়োজন। এরকম যে আয়ের খাতসমূহ কি এবং বিনিয়োগ কোথায় কোথায় করা যাবে, বিনিয়োগের সূত্রটা কি, স্বনির্ধারণী পদ্ধতি রিটার্ন 180 ধারায়, এই বিষয়গুলো থেকে একদম এগুলো কিন্তু ট্যাক্স কমন প্রশ্ন। উইথ হোল্ডিং রিটার্ন, ওকে আমরা কমেন্ট বা প্রশ্নগুলো লাস্টের দিকে করি। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যারা আমাদের প্রিভিয়াস ব্যাচ গুলোতে ক্লাস করেছেন আপনারা এই গুলো প্রিপারেশন নিয়েছেন আপনাদের মতো করে। এগুলো সব বইতে আছে, অর্ডিন্যান্স জারি হয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের মতো করে এটাকে প্রস্তুতি গ্রহণ করবেন, ঠিক আছে। এবার উৎসেকর বিধিমালা, উৎসেকরে কিছু গুরুত্বপূর্ণ বিধান আছে, ট্যাক্স অডিটের বিষয়গুলো আছে। সবাইকে তো এক প্রশ্ন করবে না, 60-4 নিয়ে প্রশ্ন করবে, এক একজনকে এক একটা প্রশ্ন করবে। এখন দেখা যাচ্ছে আপনাকে যে প্রশ্নটা করেছে আপনি সেটা পারছেন কিনা। এখন আপনার ওই প্রশ্নটা পারার জন্য কিন্তু আপনাকে সবগুলো কন্টেন্টই মোটামুটি পড়তে হতো, যেগুলো কমন হয়তো ট্যাক্সের হিসাব জটিল বিষয়গুলোতে অ্যাভয়েড করবে, যাবে না, প্র্যাকটিক্যাল গুলোতে যাবে না, কিন্তু কমন প্রশ্নগুলো কিন্তু আপনাদের এটা পড়তেই হবে। এই জন্য এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো সম্পর্কে 2 লাইন হলে আপনি জানেন, কথাগুলোকে আপনি বোঝার চেষ্টা করেন, একটু জানেন সহজে 2 লাইনে আনসার দেওয়ার চেষ্টা করেন। তাহলে প্রথমত আমরা এই বিষয়গুলো দেখবো আয়কর থেকে। আমি খুবই সংক্ষেপে আপনাদের দেখাই দিচ্ছি। এরপর কিছু সেকশন আমি এখানে উল্লেখ করে দিয়েছি, সেই সেকশন গুলো দেখবেন। আর সেকশন 2-তে যে ডেফিনিশন গুলো আছে সেখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনিশন গুলো আছে, যেমন আবাসিক, নন আবাসিক কারা, এরকম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এই ডেফিনেশন গুলো যেগুলো আছে, তারপর পার্কিউজিট কি, এরকম যে শব্দগুলো খুবই পরিচিত, ওখান থেকে আমাদের কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। এখানে ধারাগুলো উল্লেখ করে দিয়েছে, যেমন স্যালারি থেকে 30 থেকে 32 ধারাতে, 30 ধারায় আয়ের খাত, স্যালারি থেকে 33 থেকে, এই ধারাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ধারাগুলো থেকেও আপনি একটু ধারাটায় কি বিষয়বস্তুগুলো আছে একটু দেখে যাবেন। তারপর মাস্ট বি যেটা দেখবেন ষষ্ঠ তফসিল, কারণ ষষ্ঠ তফসিলে আপনার টোটাল অব্যাহতি ইনকামের একটা লিস্ট দেওয়া আছে। তো এই অব্যাহতি ইনকাম থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, সেটা আপনারা দেখবেন।
তারপর অর্থ অধ্যাদেশ, যেটা আমি বারবার বলছি, এটা আপনাদেরকে মাস্ট বি দেখতেই হবে। এছাড়া আপনি বাসায় বসে একটা পূর্ণাঙ্গ রিটার্ন প্র্যাকটিস করবেন, তাহলে আপনার অনেকগুলো বিষয় ধারণা চলে আসবে। অনলাইনে রিটার্ন ফিল আপ করলে যে কোন জায়গায় কি হচ্ছে, তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনি ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন মিনিমাম ট্যাক্স কত হচ্ছে, ওখানে কিভাবে আসতেছে, সবগুলো অন্তত একটা রিটার্ন হলো আপনি প্র্যাকটিস করে যান। আমি যদিও, আমরা পূর্ণাঙ্গ যে কোর্স করবো সেখানে একটা রিটার্ন পূর্ণাঙ্গ দেখাবো, যাতে করে সকলের একটা ট্যাক্স রিটার্ন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়। আমি চেষ্টা করতেছি যে নতুন আরেকটা খুব ভালোভাবে এটাকে প্রেজেন্ট করার জন্য। যারা পরীক্ষার প্রস্তুতি নেবেন, ভাইবা প্লাস প্র্যাকটিসটা হয়ে যাবে, কারণ ভাইবা পাস করবেন আপনি, এই ফিল্ডে প্র্যাকটিসটাও করবেন, মোটামুটি একটি প্র্যাকটিস আপনার শেখার হয়ে যাবে। এরপর আমি দেখেন এই লিখিত পরীক্ষার প্রশ্নটা ভালো করে হাইলাইট করেছি, এটাও আপনার দেখতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নটা কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ নাই। এখান থেকেও আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যেটা আমি বলার চেষ্টা করেছি, এটা আপনারা দেখবেন। অ্যাকাউন্টিং থেকে কিছু কমন বিষয় আসবে, কিছু সূত্র যেগুলো আমাদের, বিশেষ করে অ্যাকাউন্টিং থেকে যারা ল ব্যাকগ্রাউন্ডে থাকেন তাদের প্রশ্ন করে না। যদি বলেন যে আপনি কোন সাবজেক্টে পড়েছেন, এরকম জিজ্ঞেস করে অ্যাকাউন্টিং পড়েছেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টিং থেকে এই, হিসাব বিজ্ঞান থেকে একটি কমন প্রশ্ন আপনাকে করে বসতে পারে। অনেকে দেখবেন যে এখন আপনারা যে পোস্ট গুলো পাচ্ছেন, আমি দেখছি যে ফেসবুকে এগুলো ভাইরাল হচ্ছে, এআই দিয়ে অনেকে পোস্ট করতেছেন, যে আমরা কি প্রস্তুতি নিব, ভাইবা কিভাবে নিবে। আসলে ওইগুলো বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট না। ট্যাক্স থেকে দেখবেন বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ সাজেশন দিচ্ছে উল্টা পাল্টা, যেটা আসলে এই আইনের সাথেই সম্পৃক্ত বিষয় না। আহ, ওখানে এআই তো সার্চ দিলে যে ভাইবার জন্য কি করণীয় এরকম কিছু সাজেশন আছে, দেখি ওইগুলোই তারা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা আহ, খুব গুরুত্ব সহিত তা দেখে আমরা মূল বিষয়গুলোকে, ফোকাসিং পয়েন্টে আমাদের পয়েন্টটা রাখবো। ইনশাল্লাহ আমরা সবাই ভালো করতে পারবো অ্যাকাউন্টিং থেকে। এরপরে দেখেন, আপনার সিলেবাস তো আছে, সিলেবাসের বাইরে আপনাকে মেইন যে কোশ্চেন গুলো হয়, কমন যে কোশ্চেন একাডেমিক পড়াশোনা থেকে যে কোশ্চেন গুলো হয়, যেমন আপনার নাম জিজ্ঞেস করবে, পেশা জিজ্ঞেস করবে, আপনি বর্তমানে কি করছেন, ট্যাক্সে আপনি কি কাজ করেন বা করেছেন কিনা, আপনি ট্যাক্সে কেন এসেছেন। এরপর আয়করের একটা প্রবলেম বললো যে সেখানে সে এই ব্যক্তি ট্যাক্স রিটার্ন দেয়নি, সে কি করবে, তাকে কি পরামর্শ দিবেন বলেন। এরকম যে প্র্যাকটিক্যাল কিছু প্রশ্ন আপনাকে করা হয়, তাহলে একটা ফ্যাক্টের কয়েকটা ফ্যাক্ট আমাদের আছে, ঘটনা আছে, যে এটা কমপ্লায়েন্স না করলে তার কত টাকা জরিমানা দিতে হবে, সেক্ষেত্রে আপনি তাকে কি পরামর্শ দিবেন, 2 বছর রিটার্ন দেয়নি তার জন্য পরামর্শ কি, এরকম কিছু আপনার যারা ট্যাক্স বুঝেন তাদের বিতর্কিত কিছু প্রশ্ন করে। যদি বলেন যে আমি কারো জুনিয়র হিসেবে কাজ করছি ট্যাক্সে বা কোনো কোম্পানি কাজ করছি, তখন এই প্রশ্নগুলো অটোমেশনে এসে যায়, তারা করে। মানে আপনার যে নেচার, আপনার যে গেট আপ সেট আপ, আপনার যে কথোপকথন, ওটার মাধ্যমেই কিন্তু তারা কিছু প্রশ্ন বের করে ফেলবে এবং সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে। যেমন যে আপনি কখনো আয়কর রিটার্ন জমা দিয়েছেন কিনা, নিজে দিয়েছেন কিনা, দিলে আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন, আপনি কি এ চালান দিতে পারেন কিনা, এ চালান কিভাবে দেয়, আপনি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন, দায়িত্ব কি ছিল, এরকম কিছু আপনার ব্যক্তিগত পেশাগত প্রশ্ন করতে পারবে। এবার কোনো সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ ইডিটারের মাধ্যমে রিটার্ন দিয়েছেন কিনা, কোন ধরনের আপনি রিপোর্টিং পারেন বা কি কাজ করেন, এগুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক প্রশ্ন করতে পারেন, কারণ আপনি কোন সাবজেক্টে পড়েছেন যা জিজ্ঞেস করতেই পারে। একাডেমিক বিষয়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমরা দেখব। বিশেষ করে আপনার কাজের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এই ফিল্ডে কোনো অভিজ্ঞতা আছে কিনা বা কোথায় জব করেন, সেখানে এই বিষয়গুলো আমাদের চলে আসে। এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে ভাই ভাই এই যে যে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নগুলো কিভাবে ফেস করব। সব প্রশ্নের উত্তর আপনাকে পারলেই ভাই ভাই পাশ করার বিষয়টা এরকম নয়। ভাই ভাই তারা শুধুমাত্র প্রশ্নের উত্তর পেয়েছেন এটা দেখে না, কারণ আপনি যে ইনকাম ট্যাক্স সম্পর্কে জানেন, এটার প্রমাণ হচ্ছে আপনি রিটেনে পাশ করেছেন। রিটেনে পাশ করা অর্থই হচ্ছে ইনকাম ট্যাক্সের নলেজ আপনি আছে, পরীক্ষা দিয়ে আপনি পাশ করেছেন। এখন আপনার, তারা দেখবে আপনার আচার ব্যবহার কেমন, আপনার কথা বলার স্টাইল কেমন, সব বিষয়। যেমন আমি জীবনে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাইবা দিয়েছি, কিন্তু কোনো ভাইবায় ফেল করি নাই। তো এই যে যে আহ, আলহামদুলিল্লাহ, এটা শুক্রিয়া আদায় করতে হবে। তা অনেকে কিন্তু ভাইবায়ও ফেল করে। ঠিক আছে, ভাইবার ফেল করার প্রবণতা আছে, তো এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সংক্ষেপে দিব, যে একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অন্য কাহিনীতে চলে গেলাম, ঘটনা ঘটে চলে গেলাম, এরকম হবে না। এবং স্পষ্ট ভাবে বলতে হবে। খুব লাউডলি বলা যাবে না, আবার খুব আস্তেও বলা যাবে না, যে তারা শুনতে পারে। স্বাভাবিক ভাবে আপনি যেভাবে কথোপকথন করেন সেই ফলোতে আনসারিংটা করবেন।
এরপর তারা যা কোশ্চেন করে না, এরকম অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা ভাইবা বোর্ডে বলা ঠিক হবে না। বাংলা ইংরেজিতে আপনি যে কোনো একটি ভার্সনই বলার চেষ্টা করুন, ইংলিশ বাংলা মিক্সড এরকম অ্যান্সার আপনি দিবেন না। যেভাবে প্রশ্ন করুক তারা, কোনো সময় এই কাজটা করা যাবে না। এরপর আপনি আত্মবিশ্বাস কনফিডেন্স থাকবেন, কিন্তু অহংকারী তো হওয়া যাবে না, যেন ভাবে যাতে এরকম না ফিল হচ্ছে না এটা কোনো বিষয় না, এটা আমি পারি এরকম না। হ্যাঁ, আপনি অনেক বিষয় নাও পারতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট বলবেন না যে এটা আমি পারি না স্যার। আপনি বলবেন যে আহ, আবার এরকম এইরকম যে শব্দগুলো আমরা ইউজ করি, যে মনে আসতেছে না, বা এই এই ধরনের কোনো আমাদের অ্যাটিটিউড এখানে দেওয়া যাবে না। একদম পারফেক্টলি যে সরি স্যার, এই বিষয়টা আমি জানি না, অথবা এই মুহূর্তে আমার এই বিষয়টি স্মরণে আসছে না, বিষয়টা আমি জানবো, আমি জানার চেষ্টা করবো, এই শেখার চেষ্টা করবো। আপনি যদি এরকম ভাবে আপনি খুব সংক্ষিপ্ত স্পষ্ট ভাষায় যে আমি এটা জানি না, ওই জানার চেষ্টা করুন। বাট এরকম না যে এটাকে এই এই ধরনের কিন্তু অ্যাটিটিউড ভাইবার জন্য আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে, কারণ এটা একটা প্রফেশনাল ভাইবা, যে আপনি এই প্রফেশনে আসছেন, ট্যাক্স ক্যারিয়ারে আসছেন, অবশ্যই আপনাকে সেইভাবে সেট আপ নিয়ে থাকতে হবে। তাহলে আমরা, আপনি কিভাবে ভাষা ব্যবহার করবেন, আচার ব্যবহার করবেন, সবগুলো আমরা দিলাম। আমরা ড্রেস আপ দিয়ে আছি। প্রথমে আত্মবিশ্বাসী থাকবেন। ড্রেস আপটা খুবই গুরুত্বপূর্ণ। ড্রেস আপটা এই কারণে গুরুত্বপূর্ণ, আপনার গেট আপটা হচ্ছে ভাইবা প্রথম ফলো করে, আপনাকে ফলো করে। এখানে জাস্ট কিন্তু আপনি কতটুকু লেখাপড়া শিখেছেন এটা না, লেখাপড়া জাস্ট করার জন্য হচ্ছে আপনার রিটেন এক্সাম। এখন আপনার ব্যবহার, আপনার ক্যাপাসিটি, আপনার মেধা, আপনার কৌশল, আপনার অ্যাটিটিউড, এই বিষয়গুলোকে বোঝানোর জন্য কিন্তু, দেখার জন্য, ভেরিফাই করার জন্য ভাইবা। কারণ যেন তেন যেন এক লোক এই প্রফেশনে ঢুকতে না পারে। তাই সেখানে আপনাকে অবশ্যই ভাইবার জন্য আপনি প্রি ট্রায়াল দিবেন, আয়নার সামনে যে দিবেন, যে কিভাবে কথা বলছেন, আপনার ভঙ্গি স্টাইল কি, আপনার সাউন্ডটা কেমন হচ্ছে, বাড়ি থেকে কেমন শোনাচ্ছে। আর আমরা কিন্তু এখানে যারা আমাদের যে কোর্সটা আছে সেখানে আমরা মক ভাইবা, প্রত্যেককে আমরা প্রত্যেককে সিরিয়াল অনুযায়ী ডেকে ডেকে আমরা মক ভাইবার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। সেভাবে আমাদের একটা সিস্টেম আমরা অলরেডি দাঁড় করিয়েছি, আমরা মক ভাইবার ব্যবস্থাও করব। প্লাস আমাদের তো টোটাল ডিটেলস সিলেবাস যেগুলো দেখালাম আমাদের ক্লাস ইনশাল্লাহ হবে। আর যারা ফ্রি ক্লাস তাদের তো আজকে শেষ হয়ে যাবে। আজকে এই যে বিষয়গুলো বললাম, এগুলো যদি আপনি নিজের থেকে নিজের মতো করে ফলো করতে পারেন, আরো কিছু বিষয় আছে, তাহলে আপনি আশা করা যায় নিজেও পড়লেও পারবে। এটা আমি বলি না যে আপনি ভাইবার জন্য আমার কোর্সটা করতে হবে, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আমি নিজে পারবো, ওকে, ভালো। আর যদি মনে করেন না আমি নিজে কনফিডেন্স পাচ্ছি না, স্যারের সাথে একসাথে যদি আমি সকলের সাথে একসাথে যাই, তাহলে আমার কনফিডেন্সটা বাড়বে, বিভিন্ন প্রশ্নের উত্তর পাবো, এবং একটু প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা দেখতে পারবো। তাহলে হয়তো বা আমরা ওই নতুন করে আপনি এনরোল হবেন। এখন আমরা আত্মবিশ্বাসী হব, আমাদের ফর্মাল লুক থাকবে, আমাদের ড্রেস আপ, যে পুরুষদের ক্ষেত্রে যেটা থাকবে শার্ট প্যান্ট আর টাই, স্যুট থাকলে আরো ভালো। আর স্যুট না থাকলে আপনি টাই ব্যবহার করে সাদা পোশাকটি পরার চেষ্টা করবেন, ফর্মাল ড্রেস। মেয়েদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস হয়, যদি কোনো কেউ হিজাব পরতে চান হিজাব পরবেন, অথবা শাড়ি পরতে চান, অর্থাৎ ফর্মাল ড্রেস হতে হবে। ফর্মাল ড্রেস সম্পর্কে আমরা জানি এটা হতে হবে। এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট, এটা তো আমি বলে দিয়েছি, আপনি এটা কিন্তু আগে ভাগে কালেক্ট করে নেবেন। আগে কালেক্ট করে আপনাকে কিন্তু অবশ্যই আগে কালেক্ট করে এখানে আপনাকে যেতে হবে, যাতে ওই দিন আপনি তাড়াহুড়ো না করেন, আপনার ভিতরে তাড়াহুড়ো না থাকে, আপনাকে দেখলেই একটু ফ্রেশ, এনার্জেটিক মনে হয়। এই যে স্পষ্ট উচ্চারণের প্রশ্নের উত্তর দিন, যাতে আপনার কি বলেছেন ইনফরমেশন তারা পৌঁছায়। যেহেতু আপনি কর আইনজীবী হচ্ছেন, লার্নেড হবেন, সেক্ষেত্রে আপনার এই প্রশ্ন আহ, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেমন আপনাকে হয়তো আয়কর আইন থেকে কোনো প্রশ্ন নাও করতে পারে, এরকম ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন যে অনেকের ভাইভাতে আয়কর আইন থেকে প্রশ্ন করে, তার নাম জিজ্ঞেস করছে, তার জেলা জিজ্ঞেস করছে, তার নিজ জেলা সম্পর্কে দুই একটা প্রশ্ন করেছে, সাধারণ যে কমন, যে আপনার জেলায় বিখ্যাত জিনিসটা কি, আপনার যে জেলার একটা দর্শনীয় স্থানের নাম বলেন, সেখানে কি হয়, বা কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। আর দেখবেন যে আপনার এলাকার কোনো ভাইবা বোর্ডে কোনো সদস্য মেম্বার আছে কিনা, আহ, বলতে পারে যে আপনার এলাকার কর কমিশনার বা আমার কাছে তাকে চিনেন কিনা। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নিজের এলাকা, নিজের সম্পর্কে
নিজের এরিয়া সম্পর্কে একটা আইডিয়া আপনাকে থাকতে হবে। আর এখানে বসার সময় অনেকে যেটা ভুল করে, একদম কুজো হয়ে বসে এরকম, একদম বেশি বিনয়ী হয় এরকম বসা যাবে না। আপনাকে বসতে হবে একদম স্ট্রেট এরকমও না, আর একদম কুজো হয়ে না। আপনাকে একদম স্বাভাবিকভাবে, একজন মানুষ স্বাভাবিকভাবে যেরকম বসে ঠিক সেভাবে বসতে হবে, এবং অনুমতি নিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এবং খুব তাড়াহুড়া না, একটা প্রশ্ন করার সাথে সাথে দ্রুত অ্যান্সার দিচ্ছেন, খুব তাড়াহুড়ো করতেছেন, বিষয়টি এরকম না। আপনি সময় নিয়ে আবার অনেক সময় ওয়েট করে চুপ করে 2-3 সেকেন্ড পরে বলছেন, এরকম না। স্বাভাবিক কথোপকথনের মতো আপনি আনসার দিতে চেষ্টা করেন, ঠিক আছে? এইভাবে, এবং আপনি ভাইবার আগে কিন্তু যথেষ্ট সময় রেখেই ভাইবার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, যাতে করে আপনি সহজে আপনি ই করতে পারেন, উপস্থিত হতে পারেন। এখন আরো কিছু বিষয়, হ্যাঁ কালোটাই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমরা কিছু বিষয় প্রশ্ন আসছে সেগুলোর আহ, একটু অ্যান্সারিং অ্যান্সারিং তো আমাদের করতেই হবে। আরো কিছু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমরা একটু একটু ধৈর্য ধারণ করে আমরা প্রশ্ন নিব আপনাদের, ঠিক আছে? প্রশ্ন নিব আমরা, একটু ধৈর্য ধারণ করি আমরা। জাস্ট আপনাদের পরীক্ষা সম্পর্কে একটা কমপ্লিট সেন্স দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের পরীক্ষাটা সহজ হয়ে যায়। ভাইবা পরীক্ষাটা সহজ হওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনাদের যাতে সহজ হয়, সহজ হলে সকলের জন্য আমাদের সুবিধা। সুন্দর আলোচনা সুন্দর হয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনাকে ভাই পাশ করতে হবে। আমি একটা কথাই বলি, এটা আপনার যোগ্যতায়, আমি এখানে কি পড়াচ্ছি এটা খুব বেশি ম্যাটার করবে না। আপনার যোগ্যতাই আপনাকে পাশ করতে হবে। আমি মনে করছি যে আপনার যোগ্যতায় আপনি রিটার্ন পাশ করেছেন, আসলেই তাই। কারণ আপনার চেষ্টা ছিল বিধায়ী পাশ করেছে, অনেকে তো পাশ করতে পারে নাই। আবার ভাইভাও আপনার যোগ্যতায় পাশ করতে হবে। এখন আমাদের যেহেতু ট্যাক্স অর্ডিন্যান্সটা চেঞ্জ হয়েছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আমি টোটাল একটি গাইডলাইন সাজেশন দিয়ে দিচ্ছি, এটা ফলো করলে আপনি দেখবেন এর বাইরে কোনো প্রশ্ন সুযোগ নাই, ঠিক আছে? আহ, এই যে যাদের অভিজ্ঞতা নাই, কখনো রিটার্ন করেন নাই, সেক্ষেত্রে আমাদের, এই যে আমি বললাম, আমি প্র্যাকটিক্যালি রিটার্ন একটা দেখাই দিব। যদি আপনার মনে হয়, কনফিডেন্স না পান যে না আমি পাচ্ছি না, আমি আপডেট গুলো ওভাবে বুঝতেছি না, পরে আনসারিংটা প্রপারলি প্রতিটা প্রশ্ন, আমি এখানে প্রশ্নগুলো দেখিয়েছি, আনসার গুলো কিভাবে দিব বুঝতেছি না, এরকম প্রতিটা প্রশ্নের আনসার দিয়ে, এই জন্য আমি একটু লং কোর্সে ডিজাইন করেছি, 6 দিনের একটি প্ল্যানিং করা হয়েছে, লং কোর্সে ডিজাইন করেছি, যাতে সকলে ভালোভাবে প্রশ্ন নিতে পারে। এটা ভাইবার জন্য যেমন উপকার, পরবর্তী ট্যাক্স প্রফেশনাল হিসেবে কাজ করতে গেলেও আপনার এটা প্রয়োজন হবে। এবং একটি রিটার্ন, পূর্ণাঙ্গ রিটার্ন আমি দেখাবো। অনেকে দেখে যে 2 দিনের কোর্সেও 2,000 টাকা নিচ্ছে, আমি ফিটাকে গুরুত্ব দিচ্ছি না, ফিটাকে একদম মিনিমাইজ করে আমরা সেভাবে করে এই সালে দিচ্ছি। আপনি 018523070 এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন।